Hello everyone, welcome back to once another session of WBPSC wala static GK. তো আমরা এখানে থাম্বনেলে দেখতেই পাচ্ছি কি দেওয়া আছে ওয়ার্ল্ড ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড। তো আমরা এই টপিকটা অলরেডি কিন্তু একটা করে ফেলেছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড ইন্ডিয়া। ইন্ডিয়ার রেসপেক্টে গুরুত্বপূর্ণ পুরস্কার কি কি আছে, কারা কারা পেয়েছে ইত্যাদি ইত্যাদি আমরা আগে ভিডিওতে দেখেছি। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড। চলো তাহলে দেখে নেওয়া যাক। ওয়ার্ল্ড ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড আজকের আমাদের টার্গেট। তো তার মধ্যে প্রথম যে ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেন অ্যাওয়ার্ড। ইন্টারন্যাশনাল পেন অ্যাওয়ার্ড সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই আমাকে জানতে হবে যে এই পুরস্কারটার পুরো নাম কি, তাই না? তাহলে পেন কথাটার পুরো অর্থ হচ্ছে পোয়েট, এসিয়েস্ট আর নভেলিস্ট। সেকেন্ড প্রশ্ন, এই পুরস্কারটা কত সালে চালু? 1921। এই পুরস্কারটা 2010 সালের আগে পর্যন্ত এর নাম ছিল ইন্টারন্যাশনাল পেন, 2010 পর্যন্ত। তারপর এর নামটা চেঞ্জ হয়ে কি হয়েছে? নামটা চেঞ্জ হয়ে হয়েছে পেন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। এখন তুমি প্রশ্ন করতেই পারো যে স্যার এই যে পুরস্কারটা, এই পুরস্কারটা কাদের দেওয়া হয় বা কাদের জন্য পুরস্কারটা? সেক্ষেত্রে মনে রাখবে পেন এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাসোসিয়েশন অফ রাইটার্স। সারা পৃথিবী জুড়ে যত রাইটার্স আছে তাদের একটা অ্যাসোসিয়েশনটার নাম হচ্ছে এই পেন। এবার দেখো যেটা প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? লন্ডনে। আর কত সালে? 2021। এখন প্রশ্ন কেন? তখন হচ্ছে টু প্রমোট ফ্রেন্ডশিপ অ্যান্ড ইন্টেলেকচুয়াল কোঅপারেশন অ্যামং দ্য রাইটার্স এভরিওয়্যার। তাহলে সারা পৃথিবীতে যত রাইটার্স আছে তাদের মধ্যে ফ্রেন্ডশিপ জেনারেট করা বা ক্রিয়েট করা এবং ইন্টেলেকচুয়াল ক্রিয়েট করাই ছিল হচ্ছে এই অর্গানাইজেশনের উদ্দেশ্য, যেটা প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? লন্ডনে। কত সালে? 1921-এ। ফুল ফর্ম পোয়েট, এসিয়েস্ট, নভেলিস্ট। এবার দেখে নাও, দ্য অ্যাসোসিয়েশন হ্যাজ এ অটোনোমাস ইন্টারন্যাশনাল পেন সেন্টার ওভার 100 কান্ট্রি। তাহলে সারা পৃথিবীতে প্রায় 100টারও বেশি দেশে বলতে পারো কি না এর অ্যাসোসিয়েটসরা রয়েছে। তাহলে আমাকে এখান থেকে পরীক্ষার প্রশ্ন স্ট্র্যাটেজিক্যাল অ্যাঙ্গেলে করতে পারে পুরস্কারটা কত সালে প্রতিষ্ঠা, তখন মনে রাখতে হবে 1921। হেডকোয়ার্টার কোথায়? লন্ডন। আর কি মনে রাখতে হবে? এই পুরস্কারটা কি সম্প্রতি কে পেয়েছে? যদি এটা আমি পড়তাম না, যদি না আমার কোনো ভারতীয় পেয়ে থাকতো, কিন্তু খেয়াল করে দেখো 2023-তে এই পুরস্কারটা পেয়েছেন যিনি, তিনি একজন ভারতীয়, নাম বিনোদ কুমার শুক্লা। এই পুরস্কারটা অ্যাজ এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হিসেবে তাকে দেওয়া হয়েছে কোন ল্যাঙ্গুয়েজের উপরে? হিন্দি ল্যাঙ্গুয়েজের উপরে লেখালেখির জন্য। ক্লিয়ার? তাহলে আমাকে পরীক্ষায় প্রশ্ন করবে বিনোদ কুমার শুক্লা 2023-তে কোন পুরস্কারটা পেয়েছে? 4টে পুরস্কারের নাম দেবে, যার মধ্যে সঠিক আনসার হচ্ছে পেন অ্যাওয়ার্ড। বা প্রশ্ন করবে পেন অ্যাওয়ার্ড সম্প্রতি যে ভারতীয় পেয়েছে তার নাম কি? 4 জনের নাম দেওয়া থাকবে, তখন আনসার বিনোদ কুমার শুক্লা। বা প্রশ্ন করবে পেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন প্রতিষ্ঠা কত সালে? 1921। পেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়? লন্ডন। ক্লিয়ার? চলে যাব পরের পুরস্কার। নাম্বার 2, নোবেল প্রাইজ। নতুন করে বলার কিছু নেই, প্রত্যেকে আমরা জানি, তাই না? পুরস্কারটা সম্পর্কে হিউজ ইনফরমেশন এখান থেকে। কোশ্চেন সেটার যদি মনে করে তোমাকে এখান থেকে প্রশ্নে হাত দিতে দেবে না, তাহলে তুমি দিতে পারবে না। তার কারণ কি, আমরা ম্যাক্সিমাম কি পড়ি? আমরা এই টপিক থেকে নোবেল প্রাইজের কিছু ইনফরমেশন পড়ি। আর 2023 বা 2022-এ বা রিসেন্ট নোবেল প্রাইজ যখন যেটা দেওয়া হয়েছে, কারা কি পেয়েছে সেই নামগুলো এবং কোন দেশের সেই নামগুলো পড়ি। কিন্তু তার সঙ্গেও আমাকে কিন্তু অ্যাড অন অনেক ইনফরমেশন পড়ে যেতে হবে। কোনগুলো? দেখো, প্রথমত হচ্ছে এটার প্রতিষ্ঠা কত সাল? 1895। যেটা আমাদের মধ্যে একটা মিসকমিউনিকেশন আছে, নোবেল প্রাইজ প্রতিষ্ঠা কত সাল বললেই আমরা দুম করে আনসারটা বলি 1901। কিন্তু 1901 থেকে পুরস্কারটা দেওয়া চালু, প্রতিষ্ঠা নয়। তাহলে প্রতিষ্ঠা বললে 1895। কে প্রতিষ্ঠা করেন যদি বলো, তখন মনে রাখবো একজন সুইডিশ কেমিস্ট, ইঞ্জিনিয়ার এবং একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যার নাম অ্যালফ্রেড নোবেল। তার নামেই বলতে পারো পুরস্কারটা প্রতিষ্ঠা হয়। পরীক্ষার প্রশ্ন এটাও থাকে যে অ্যালফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন? তখন মনে রাখবো ডাইনামাইট। ডাইনামাইট আবিষ্কার করেছিলেন কে? না, অ্যালফ্রেড নোবেল। এটাও তোমার পরীক্ষার প্রশ্ন দেয়। নেক্সট আমার পরীক্ষার প্রশ্ন, এই যে পুরস্কারটা নোবেল প্রাইজ তো আমাদের এই ধরো
এই অক্টোবর নভেম্বর থেকে ঘোষণা স্টার্ট হয়ে যাবে। আর হাতে তুলে পুরস্কারটা দেওয়া হয় কত তারিখে? তো এক্ষেত্রে দুটো পয়েন্ট মনে রাখবে, অ্যালফ্রেড নোবেলের মৃত্যুদিন এবং নোবেল প্রাইজের প্রতিষ্ঠা দিবস দুটো হচ্ছে একই ডেট। তারিখটা কত? 10 ডিসেম্বর। দেখো এখানে বলা আছে, কি বলা আছে? 10 ডিসেম্বর দ্য ডেথ অ্যানিভার্সারি অফ দ্য ফাউন্ডার অ্যান্ড দ্য ফেস্টিভ্যাল ডে অফ দ্য ফাউন্ডেশন। তাহলে ডেটটা কত যদি বলে, নোবেল প্রাইজ দেওয়া হয় হাতে তুলে 10 ডিসেম্বর। আর কি মনে রাখতে হবে, এই পুরস্কারটা টোটাল কতগুলো ফিল্ডে দেওয়া হয়? 6টা ফিল্ডে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন, 6টা ফিল্ডে কি প্রথম থেকে দেওয়া হয়েছে? না, প্রথম 1901-এ 5টা ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া চালু হয়। পরবর্তীকালে আরেকটা ক্যাটাগরি অ্যাড অন হয়েছে, আমরা দেখে নেব। তাহলে 1901-এ প্রথম যে 5টা ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া চালু হয় তার মধ্যে ছিল কেমিস্ট্রি, লিটারেচার, পিস, ফিজিক্স, ফিজিওলজি বা মেডিসিন, যেটা কিনা প্রথম পুরস্কার দেওয়া চালু হয়। তাহলে স্যার ইকোনমিক্সটা বললেন না, নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স। প্রথমত একটু কারেকশন করে নাও, নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স বলে কোনো পুরস্কার নেই। অ্যালফ্রেড নোবেল মারা যাবার পরে তাকে স্মরণ করে সুইডেনের সেন্ট্রাল ব্যাংক, যার নাম হচ্ছে সিব্রিক্স রিক্স ব্যাংক, তার স্মরণে ইকোনমিক্স সায়েন্সে একটা পুরস্কার লঞ্চ করে, যেটাকে আমরা চলতি কথায় বলি কি না, নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স। তাহলে কি বললাম, নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স বলে কিন্তু কোনো পুরস্কার নেই। দেখে নাও, দেখো 1968 সাল 1968-এ সুইডেনের সেন্ট্রাল ব্যাংক, যার নাম হচ্ছে সিব্রিক্স রিক্স ব্যাংক, যে ব্যাংকটা প্রতিষ্ঠা করে কি না, সিব্রিক্স রিক্স ব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স ইন মেমোরি অফ অ্যালফ্রেড নোবেল। তাহলে এটা হচ্ছে পুরস্কারের নাম কি না, ইকোনমিক সায়েন্স ইন মেমোরি অফ অ্যালফ্রেড নোবেল। পুরস্কারটা প্রতিষ্ঠা করে সুইডেনের সেন্ট্রাল ব্যাংক 1968-এ। পুরস্কারটা যেটাকে আমরা চলতি কথায় বলি কি না, নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স। এবার দেখো, তাহলে স্যার এই যে 6টা ক্যাটাগরি পেলাম, 6টা ক্যাটাগরি পুরস্কারটা দেওয়া হয় কোথা থেকে, এটা একটা প্রশ্ন। তখন মনে রাখবে এটা দুটো পার্টে দুটো জায়গা থেকে দেওয়া হয়। পাঁচটা ক্যাটাগরি দেওয়া হয় কোথা থেকে না, সুইডেন থেকে, মানে স্টকহোম থেকে। আর একটা ক্যাটাগরি দেওয়া হয় নরওয়ের অসলো থেকে। তাহলে নরওয়ের অসলো থেকে যে ক্যাটাগরিটা দেওয়া হয় তার নাম কি, ক্যাটাগরিটার নাম কি, পিস। আর এই পিস ছাড়া বাকি 5টা ক্যাটাগরি দেওয়া হয় কোথা থেকে, সুইডেনের স্টকহোম থেকে। সেটাই বলেছে এখানে, দেখো only peace was given from Oslo, Norway. Apart from peace, all category were given from Stockholm. আর এই স্টকহোমটা কোথায় আছে যদি বলো, তখন আনসার হচ্ছে সুইডেন। ক্লিয়ার? তাহলে নোবেল প্রাইজের 6টা ক্যাটাগরি কোথা থেকে দেওয়া হয় না, একমাত্র পিস ক্যাটাগরিটা দেওয়া হয় কি বললাম না, অসলো থেকে। আর বাকি 6টা ক্যাটাগরি দেওয়া হয় কোথা থেকে না, সুইডেনের স্টকহোম থেকে। মিটে গেল। এবার আমাকে স্ট্র্যাটেজিকের অ্যাঙ্গেলে মনে রাখতে হবে যে পুরস্কারটা প্রথম দেওয়া চালু হচ্ছে 1901-এ। তাহলে 1901-এ প্রথম এই পুরস্কারটা কারা কারা কোন কোন ক্যাটাগরিতে পেয়েছেন, এবং 1968-এ যে পুরস্কারটা প্রতিষ্ঠা হয়, মানে ইকোনমিক্স যেটা নোবেল আমরা বলে থাকি, সেই পুরস্কারটা দেওয়া চালু হচ্ছে 1969 থেকে, এবং প্রথম কে পাচ্ছে চলো তাহলে দেখে নিই। তাহলে দেখো এখানে লিটারেচারে ফ্রান্স থেকে 1901-এ যিনি পাচ্ছেন তার নাম হচ্ছে সুলি প্রুদম। নেক্সট দেখো পিস বা শান্তিতে 1901-এ পুরস্কারটা পাচ্ছে কে, প্রথম হচ্ছে জিন হেনরি ডুনান্ট সুইজারল্যান্ড থেকে, এবং জয়েন্টলি হচ্ছে ফেডরিক পাসি। নেক্সট ফিজিক্স থেকে ডাব্লিউসি রনজেন, যে কিনা 1901-এ পুরস্কারটা পাচ্ছে, জার্মানি থেকে বিলং করে। নেক্সট মেডিসিনে ইভি বেরিং, যে কিনা 1901-এ পুরস্কারটা পেয়েছে, জার্মানি থেকে বিলং করে। নেক্সট কেমিস্ট্রিতে জে এইচ ভ্যান টপ, যে নেদারল্যান্ড থেকে বিলং করে, পুরস্কারটা পেয়েছে 1901-এ। আর ইকোনমিক সায়েন্সে বা ইকোনমিক্সে জেন টিম্বারেন, যে কিনা নেদারল্যান্ড থেকে বিলং করে, আর এর সঙ্গে ছিল কি না র্যাঙ্গার ফ্রিস, যে কিনা নরওয়ে থেকে বিলং করে। পুরস্কারটা দেওয়া হয়েছে 1969-এ। তাহলে এই প্রথম এই 5টা ক্যাটাগরি পুরস্কারটা পেয়েছে 1901-এ, আর 1969-এ পুরস্কারটা দেওয়া হচ্ছে কি না ইকোনমিক্সে। একটু খেয়াল রাখবো আমরা। তাহলে ইকোনমিক্সের নোবেল প্রাইজ যদি বলা হয় প্রতিষ্ঠা কত সাল, তখন আনসার 68। দেওয়া চালু কোন সাল, তখন মনে রাখবো 69। আর নোবেল প্রাইজ বাকি 5টা ক্যাটাগরি দেওয়া চালু কোন সাল, 1901। নোবেল প্রাইজ প্রতিষ্ঠা কত সাল, 1895। নোবেল প্রাইজের ডেটটা কত, 10 ডিসেম্বর, যে ডেটটা অ্যালফ্রেড নোবেল যিনি কিনা প্রতিষ্ঠাতা তার মৃত্যুদিন এবং নোবেল প্রাইজের প্রতিষ্ঠা দিবস হিসেবে কাউন্ট হয়।
ছটা ক্যাটাগরির মধ্যে একমাত্র পিস ক্যাটাগরিটা ছাড়া বাকি পাঁচটা ক্যাটাগরি দেওয়া হয় কোথা থেকে? না সুইডেনের স্টকহোম থেকে। আর পিসটা দেওয়া হয় কোথা থেকে বললাম? না অসলো বা নরওয়ে থেকে। নেক্সট ক্যাটাগরি দেখো। তাহলে স্যার পরের প্রশ্নটাই হবে, স্যার ভারতীয় হিসেবে এই পুরস্কারটা কারা কারা পেয়েছেন? এবার এই যে কথাটা আমি বললাম ভারতীয় হিসেবে, এটার অনেকগুলো প্যারামিটার হতে পারে। ধরো জন্মসূত্রে ভারতীয়, বা যারা যখন ব্রিটিশরা যখন ভারতে রাজত্ব করেছে এমন একজন ভারতীয়, বা ধরো ভারতে হয়তো কিছুদিনের জন্য বসবাস করেছিল তখন হয়তো নোবেল প্রাইজ পেয়েছে, তাই আমরা তাকে ভারতীয় হিসেবে কাউন্ট করি। বা জন্মসূত্রে ভারতীয়, বা কিন্তু যখন নোবেল প্রাইজ তাকে দেওয়া হচ্ছে তখন কিন্তু তিনি ভারতীয় সিটিজেনশিপ ক্যারি করছেন না, সেই অর্থে ভারতীয়। এরকম অনেক ক্যাটাগরি হতে পারে। তাহলে আমরা একটু দেখে নিই। যদি আমার পরীক্ষার প্রশ্ন দেয়, জাস্ট এই ক্যাটাগরিটা খেয়াল করো, কি বলেছে? দ্য ফলোয়িং আর দ্য নোবেল লরিয়েট who were citizen of the British Raj at the time they were awarded the Nobel Prize। এরকম তো হতেই পারে, পরীক্ষায় প্রশ্ন দিল যে ব্রিটিশ শাসনের অধীনে যখন ভারতবর্ষ রয়েছে তখন এই চারজনের মধ্যে কাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। তাহলে ব্রিটিশ শাসনের অধীনে ভারতীয় হিসেবে নোবেল প্রাইজ পেয়েছিল দুজন। কারা কারা? একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, কত সাল? 1913। আর হচ্ছে আমার কি না সিভি রমন, কত সাল? 1930। তাহলে সাল দুটো দেখলেই তোমরা বুঝতে পারছো তখন পুরোপুরি ব্রিটিশ রাজত্ব চলছে। তাহলে ক্রাইটেরিয়া অনুযায়ী কি না ব্রিটিশ রাজত্বে প্রথম ভারতীয় হিসেবে নোবেল প্রাইজ আর.এন. টেগর, আর সেকেন্ড ছিল সিভি রমন। কিন্তু আমাকে পরীক্ষার প্রশ্ন দিল যদি এখান থেকে দেয়, এই ক্যাটাগরিটা কি বলেছে? দ্য ফলোয়িং আর দ্য নোবেল লরিয়েট হু ওয়ার সিটিজেন অফ দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া at the time they were awarded the Nobel Prize। তাহলে এই ক্যাটাগরিটা কি কি বলেছে? নোবেল লরিয়েট হু ওয়ার সিটিজেন অফ রিপাবলিক অফ ইন্ডিয়া। তাহলে এখানে যাদের নাম আমরা পাবো, এই সমস্ত ভারতীয়কে যখন নোবেল প্রাইজ দেওয়া হয় তখন এরা ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছে, সিটিজেন অফ ইন্ডিয়া হিসেবে কাউন্টেড হচ্ছে। এই রকম বললে তখন আনসার হচ্ছে মাদার টেরেসা 1979-এ পিস ক্যাটাগরিতে, নেক্সট 1998-এ অমর্ত্য সেন ইকোনমিক সায়েন্সে বা ওয়েলফেয়ার ইকোনমিক্স বলতে পারো, আর 2014-এ কৈলাস সত্যার্থী পিস ক্যাটাগরিতে। ক্লিয়ার? নেক্সট আমার প্যারামিটার দিল যে আচ্ছা স্যার যদি এরকম বলে যে নোবেল লরিয়েট যারা জন্মগ্রহণ করেছে ভারতে, বর্ন অ্যাজ ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় সিটিজেন হিসেবে জন্মগ্রহণ করেছে, বাট were citizen of another country when they were awarded the prize। মানে জন্মসূত্রে ভারতীয় কিন্তু যখন নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তখন তারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে। যদি স্যার এরকম দেয় তখন আমরা কাদের নাম মনে রাখবো? তখন মনে রাখবো হরগোবিন্দ খোরানা, যাকে নোবেল প্রাইজ দেওয়া হয় 1968-এ। কোন ক্যাটাগরিতে? মেডিসিন ক্যাটাগরিতে। এবার দেখো কি বলেছে, বর্তমানে ইনি ইউনাইটেড স্টেটসের সিটিজেনশিপ ক্যারি করছেন, কিন্তু জন্ম যদি আমরা দেখি তখন হচ্ছে রায়পুর ইন্ডিয়াতে এনার জন্ম, মানে ছত্তিশগড়ে বলতে পারো এনার জন্ম। তাহলে ক্রাইটেরিয়ার সঙ্গে মিললো। আবার দেখো পরের নামটা, 1983-তে নোবেল প্রাইজ দেওয়া হলো একজন ভারতীয়কে, নাম সুব্রমণিয়ম চন্দ্রশেখর। কেন ভারতীয় বলছি? অবিভক্ত ভারতের লাহোরে জন্মগ্রহণ করেছিলেন ইনি, কিন্তু যখন নোবেল প্রাইজ দেওয়া হয় তখন ইনি ইউনাইটেড স্টেটসের সিটিজেনশিপ ক্যারি করছেন। আর ইনি কোন ক্যাটাগরিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন? ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন। ঠিক একই রকম 2009-এ নোবেল প্রাইজ দেওয়া হয় কাকে? ভেঙ্কি রামাকৃষ্ণনকে, কেমিস্ট্রি ক্যাটাগরিতে। এনার আবার ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটসের সিটিজেনশিপ নেওয়া আছে, কিন্তু জন্মসূত্রে তুমি যদি দেখো ইনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? ভারতের চিদম্বরম, মানে হচ্ছে তামিলনাড়ুতে। ওকে, নেক্সট দেখো কি বলেছে 2019-এ, এটা আমরা সবাই জানি, অভিজিৎ ব্যানার্জি যে কিনা ইকোনমিক সায়েন্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন, জন্মসূত্রে ইনি একজন ভারতের মুম্বাইতে জন্মগ্রহণ করেন, কিন্তু যখন নোবেল প্রাইজ পাচ্ছেন তখন তিনি ইউনাইটেড স্টেটসের কি না নাগরিকত্ব গ্রহণ করেছেন। তাহলে ক্রাইটেরিয়া যদি আমাকে দেয় যে জন্মসূত্রে হয়তো ভারতীয়, কিন্তু যখন তাকে নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে তখন তিনি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, এই প্যারামিটারে এই চারজনের নাম মনে রাখবে। ক্লিয়ার? নেক্সট দেখো স্যার আমাকে দিল যে নোবেল লরিয়েট হু ওয়ার বর্ন ইন ইন্ডিয়া, যারা জন্মগ্রহণ করেছেন ভারতে,
অর ওয়ার রেসিডেন্ট ইন ইন্ডিয়া, বা ভারতে হয়তো কোনো একটা কারণে হয়তো থাকতেন, তাহলে জন্মগ্রহণ ভারতে বা কোনো একটা সময় বা কোনো একটা কারণে ভারতে থাকতেন। when they become recipient of the Nobel Prize, যখন তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়, but were not Indian citizen, নোবেল প্রাইজ যখন তাদেরকে দেওয়া হয় তারা কিন্তু ভারতীয় নাগরিক নয়। তাহলে জন্মসূত্রে ভারতীয় হতে পারে বা কোনো একটা কর্মসূত্রে ভারতে থাকতেন, কিন্তু নোবেল প্রাইজ যখন তাদেরকে দেওয়া হচ্ছে তখন তারা ভারতীয় সিটিজেনশিপ ক্যারি করছেন না। এই রকম যদি তোমাকে বলা হয় তখন মনে রাখবে কি 1902-তে নোবেল প্রাইজ পান রোনাল্ড রস। এনার জন্ম যদি আমরা দেখি তাহলে ব্রিটিশ ইন্ডিয়ার আলমোড়াতে ইনি জন্মগ্রহণ করেন। ইনি বর্তমানে যে দেশের নাগরিকত্ব বা নোবেল প্রাইজ দেওয়ার সময় ইনি যে দেশের নাগরিক ছিলেন সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম, আর যে ক্যাটাগরিতে নোবেল প্রাইজ পেয়েছেন মেডিসিন ক্যাটাগরি। 1907 রুডিয়ার্ড কিপলিন, ইনি লিটারেচারে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এনারও বলতে পারো ব্রিটিশ ইন্ডিয়ার বম্বেতে জন্মগ্রহণ, আর বর্তমানে ইনি ইউনাইটেড কিংডমে, বা বলতে পারো যখন নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে তখন ইনি ইউনাইটেড কিংডমের নাগরিকত্ব গ্রহণ করেছেন। নেক্সট 1989-এ 14 দালাই লামা, যে কিনা পিস বা শান্তি ক্যাটাগরিতে নোবেল প্রাইজ পেয়েছেন। এনার জন্ম হচ্ছে কোথায় না তিব্বতের তাকসের জায়গাটা হচ্ছে তার জন্মস্থান। ক্লিয়ার? আজকে কিন্তু কোনো প্রশ্ন রাখছি না, প্রশ্ন আমি একদিন টেস্ট নিয়ে নেবো, যে কোনো একটা সেশনে আমরা টেস্ট করে নেবো, কিন্তু আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট। অ্যাওয়ার্ড ওয়ার্ল্ড খুব ভালো করে কিন্তু মনে রাখবে। ট্র্যাডিশনাল পার্টটাও যেমন মনে রাখতে হবে, তার সঙ্গে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেলে যদি আমার পরীক্ষার প্রশ্ন আসে সেটাও আমাকে মনে রাখতে হবে। চলে যাব পরেরটা। স্যার এবার যদি দেখো এই যে নোবেল পুরস্কার দেওয়া হয়, যদি তোমাকে বলা হয় আচ্ছা কতগুলো অর্গানাইজেশন, এই যে 6টা ক্যাটাগরিতে নোবেল প্রাইজ দেওয়া হয়, কটা ইনস্টিটিউশন এই 6টা পুরস্কার দেয়, তখন মনে রাখবে 4টে। কোন 4টে দেখে নাও। বলছে দেয়ার আর 4 অ্যাওয়ার্ডিং ইনস্টিটিউশন ফর দ্য 6 প্রাইজ অ্যাওয়ার্ডেড। যে 6টা পুরস্কার দেওয়া হয় এই 6টা পুরস্কার টোটাল 4টে ইনস্টিটিউট দিয়ে থাকে। যেমন ধরো রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স, এই ইনস্টিটিউশনের তরফ থেকে 3টে পুরস্কার দেওয়া হয়, কেমিস্ট্রি, ফিজিক্স আর ইকোনমিক্স। এই 3টে পুরস্কার দেয় কারা না রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। নেক্সট নোবেল অ্যাসেম্বলি অ্যাট দ্য ক্যারোলসিঙ্কা ইনস্টিটিউট, মানে ক্যারোলসিঙ্কা ইনস্টিটিউট যেটা কিনা নোবেল অ্যাসেম্বলি যেখানে রয়েছে, তারা যে পুরস্কারটা দেয় বা যে ক্যাটাগরির পুরস্কারটা দেয় সেটা হচ্ছে মেডিসিন, তাহলে এটা 4 নম্বর ধরলাম। সুইডিশ একাডেমির তরফ থেকে যে পুরস্কারটা দেওয়া হয় সেটা হচ্ছে লিটারেচার, এটা আমরা 5 নম্বর ধরলাম। আর নরওয়ের নোবেল কমিটির তরফ থেকে যে পুরস্কারটা দেওয়া হয় সেটা হচ্ছে পিস, তাহলে এটা আমরা 6 নম্বর ধরলাম। তাহলে 6টা ক্যাটাগরি নোবেল প্রাইজে যে 4টে অর্গানাইজেশন এই 6টা পুরস্কার দেওয়া থাকে, সেটা হচ্ছে এই 4টে অর্গানাইজেশন পুরস্কারগুলো দেয়। এবার এখনো পর্যন্ত স্যার নোবেল প্রাইজ কতজনকে দেওয়া হয়েছে বা কতগুলো অর্গানাইজেশন পেয়েছে দেখে নাও। যদি আমাকে পরীক্ষায় প্রশ্ন করে তখন আমি মনে রাখবো এই পুরস্কারটা এখনো পর্যন্ত 609 বার দেওয়া হয়েছে, 975 জন মানুষকে দেওয়া হয়েছে এবং 25টা অর্গানাইজেশনকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। ওকে, তাহলে নোবেল পুরস্কার এখনো পর্যন্ত 609 বার পুরস্কারটা দেওয়া হয়েছে, 975 জন মানুষকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে, আর 25টা অর্গানাইজেশন এই পুরস্কারটা পেয়েছে। এবার কিছু ফুটনোট মনে রাখতে হবে, যেখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন হয়েছে, বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হয়। যেমন যদি আমাকে জিজ্ঞেস করে যে স্যার ইয়ংগেস্ট পার্সন হিসেবে এখনো পর্যন্ত নোবেল প্রাইজ কে পেয়েছে, আমি চোখ কান বুঝে আনসার বলবো মালালা ইউসুফজাই। যখন তার বয়স 17 বছর তখন তিনি নোবেল পুরস্কার পান পিস ক্যাটাগরিতে, এবং পুরস্কারটা ইনি পান 2014 সালে। তাহলে ইনি যদি ইয়ংগেস্ট হন তাহলে স্যার ওল্ডেস্ট পার্সন হিসেবে নোবেল প্রাইজ কে পেয়েছে, মাত্র 97 বছর বয়সে এই পুরস্কারটা যিনি পেয়েছেন তার নাম জন বি গুডএনাফ, যে কিনা নোবেল প্রাইজ পেয়েছে কেমিস্ট্রি ক্যাটাগরিতে 2019-এ, সব থেকে ওল্ডেস্ট পার্সন হিসেবে। আর only person to receive more than one unshared Nobel Prize, একের বেশি নোবেল প্রাইজ কিন্তু কারোর সঙ্গে শেয়ার না করে, এরম যদি আমাকে বলে তখন আমি বলবো লিনাস পাউলিং, যিনি কিনা 2বার নোবেল প্রাইজ পেয়েছেন, একবার কেমিস্ট্রিতে 1954-এ আর একবার পিস ক্যাটাগরিতে 1962-তে, কারোর সঙ্গে শেয়ার না করে। অনেক সময় আমরা দেখি নোবেল প্রাইজ কি ধরো কেমিস্ট্রি 3 জন পেলো,
বায়োলজি দুজন পেলো বা মেডিসিন দুজন পেলো, এই পুরস্কারটা কি শেয়ার হয়? তাহলে এখানে যেটা বলতে চেয়েছে কি কারোর সঙ্গে কিন্তু শেয়ার করেনি, ইন্ডিভিজুয়ালি পেয়েছে। এরকম বললে লিনাস পাউলিং দুবার, একবার 1954 এ কেমিস্ট্রিতে আর একবার 1962 তে কিসে না পিস ক্যাটাগরিতে। এখানে কি বলেছে দেখো, লরিয়েট মানে নোবেল লরিয়েট হু হ্যাভ রিসিভ মাল্টিপল নোবেল প্রাইজ, অনেকগুলো বা অনেকবার বলতে পারো পুরস্কার পেয়েছে, নোবেল পুরস্কার পেয়েছে, মাল্টিপল নোবেল প্রাইজ বাই ডেট অফ সেকেন্ড প্রাইজ। ওকে, তাহলে সেই রেসপেক্টে যদি বলে দেখো মেরি কুরি নামটা আমরা জানি, ইনি দুবার পেয়েছেন, একবার ফিজিক্সে 1903-এ, একবার কেমিস্ট্রিতে 1911-তে। ঠিক একই রকম যদি আমরা দেখি ইন্টারন্যাশনাল, এটা মনে রাখবে, ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস পরীক্ষার প্রশ্ন এসছে, এটা অর্গানাইজেশনটা 3বার নোবেল প্রাইজ পেয়েছে আর 3বারই পিস ক্যাটাগরিতে পেয়েছে। সালটা হচ্ছে 1917, 1944, 1963, সাল 3টে অবশ্যই মনে রাখবে। ওকে, নেক্সট কি বলেছে, লিনাস পাউলিং, এটা তো আমরা পেয়েই গেছি। নেক্সট দেখো জন বার্ডেন, ইনি দুবার পেয়েছেন, একবার ফিজিক্সে দুবারই ফিজিক্সে পেয়েছেন 1956 এবং 1972। ফ্রেডরিক স্যাঙ্গার, ইনিও দুবার পেয়েছেন কেমিস্ট্রিতে 58-এ, 1980-তে। ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি অর্গানাইজেশন, এটা মনে রাখবে ইম্পর্টেন্ট, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি, এরা দুবার পেয়েছে, এই অর্গানাইজেশনটা দুবারই পিস ক্যাটাগরিতে পেয়েছে, একবার 1954 আর একবার হচ্ছে 1981। আমাকে প্রশ্ন করতে পারে কার্ল বেরি শার্পলেস, ইনিও দুবার নোবেল প্রাইজ পেয়েছেন, কোন ক্যাটাগরিতে? কেমিস্ট্রিতে, একবার 2001 আর একবার হচ্ছে 2002। তাহলে এই যে পার্টটা, এই পার্ট থেকে দুটো অর্গানাইজেশনের নাম মনে রাখবে, একটা ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস যারা 3বার পিস ক্যাটাগরিতে নোবেল প্রাইজ পেয়েছে 1917, 1944, 1963, আর ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি এরা দুবার পেয়েছে, একবার হচ্ছে 1954-এ আর 1981-এ, আর দুবারই হচ্ছে পিস ক্যাটাগরিতে এনারা পুরস্কারটা পেয়েছেন। ক্লিয়ার? নেক্সট, পস্থুমাসলি নোবেল প্রাইজ লরিয়েট মানে মরণোত্তর, যদি তোমাকে বলে যে নোবেল প্রাইজ মরণোত্তর কারা কারা পেয়েছেন বা এখনো পর্যন্ত কারা পেয়েছেন, সেক্ষেত্রে 3টে নাম মনে রাখবে, একটা হচ্ছে এরিক এক্সেল, একটা হচ্ছে ড্যাগ হ্যামারস্কোল্ড আর একটা হচ্ছে রাফায়েল স্টিনম্যান, যারা কিনা বলতে পারো মরণোত্তর নোবেল প্রাইজ পেয়েছে। তো সাধারণত প্রশ্ন হয় না, এখান থেকে জাস্ট এই সেকেন্ড নামটা মনে রাখবে, ড্যাগ হ্যামারস্কোল্ড, একে দিয়ে পরীক্ষার প্রশ্নটা হয় যে মরণোত্তর নোবেল প্রাইজ পেয়েছে বলে 4টে নাম দিয়ে দেবে, তার মধ্যে অপশন যেটা থাকে ড্যাগ হ্যামারস্কোল্ড, যে কিনা নোবেল পিস প্রাইজ পেয়েছিল 1961-এ। আবার এই হ্যামারস্কোল্ডের নামে আবার একটা মেডেলও আছে। ওকে, মেডেলও আছে, এই পিস ক্যাটাগরিতে দেওয়া হয়। চলে যাও নেক্সট। তাহলে এবার নোবেল প্রাইজের ব্যাকগ্রাউন্ড আমরা পেয়ে গেলাম। তাহলে এবার নোবেল প্রাইজ রিসেন্ট যে যারা যারা পেয়েছেন, কোন কোন ক্যাটাগরিতে পেয়েছেন আমরা একটু দেখে নেব। যেমন প্রথমেই যদি আমরা দেখি, ফিজিক্সে নোবেল প্রাইজ 2022-এ 3 জনকে দেওয়া হয়েছে, অ্যালিয়ান অ্যাসপেক্ট, জন ক্লজার, অ্যান্টন জেলিঞ্জার। অ্যালিয়ান অ্যাসপেক্ট ফ্রান্স থেকে, জন ক্লজার ইউএসএ থেকে, অ্যান্টন জেলিঞ্জার অস্ট্রিয়া থেকে। আচ্ছা, প্রসঙ্গক্রমে মনে রাখি সাধারণত দেয় না। ওকে, বাই চান্স দিয়ে দিলে তাই মুশকিল হয়ে যাবে, তাই পড়ে রাখবে নোবেল প্রাইজ থেকে এই কারা পেয়েছে এই প্যারামিটারটা সেট হয় সিঙ্গেল যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো আছে সেখান থেকে। যেমন এই 2022-এর ক্ষেত্রে মেডিসিন সিঙ্গেল ক্যাটাগরি পেয়েছে আর লিটারেচার সিঙ্গেল ক্যাটাগরিতে পেয়েছে, তাই পরীক্ষায় এই দুটো ক্যাটাগরিতে আসার চান্সেস কিন্তু হাই থাকবে। তার মানে এই নয় যে বাকিগুলো আমি পড়বো না, বুঝে গেল? একটু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ঘাটবে, আইদার লিটারেচার, আইদার পিস, আইদার তোমার মেডিসিন, এই 3টেতেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু পরীক্ষার প্রশ্ন হয়। ক্লিয়ার? তো এখানে আমরা ফিজিক্স ক্যাটাগরিটা পেয়ে গেলাম, যেখানে 3 জন পুরস্কার পেয়েছে। নেক্সট ক্যাটাগরি যদি আমরা দেখি কেমিস্ট্রি, কেমিস্ট্রিতেও দেখো 3 জন পেয়েছে। একজনের নাম হচ্ছে কার্লন বার্টোজি ইউএসএ থেকে, মর্টেন ম্যান্ডেল ডেনমার্ক থেকে, আর ব্যারি শার্পলেস যে কিনা ইউএসএ থেকে। ঠিক একই রকম যদি আমরা দেখি নোবেল প্রাইজ ইন পিস, এখানে ব্যক্তি হিসেবে দেখো একজন, এই নামটা খেয়াল রাখবে, বেলারুস থেকে অ্যালিস বিয়ালেস্কি, আর এর সঙ্গে দুটো অর্গানাইজেশন আছে, একটার নাম অর্গানাইজেশন মেমোরিয়াল আর একটার নাম অর্গানাইজেশন সেন্টার ফর সিভিল লিবার্টিজ।
তো এখান থেকে যদি প্রশ্ন হয় ব্যক্তির নামটা দিয়েই পরীক্ষার প্রশ্ন হবে। 2022-এ নোবেল প্রাইজ পিস ক্যাটাগরিতে যিনি পেয়েছেন তার নাম কি? বলে 4টে নাম থাকবে, তার মধ্যে একটা থাকবে কি না, অ্যালেস বিয়ালেস্কি। চলে যাও নেক্সট, যেটা বলছিলাম লিটারেচার। লিটারেচার ক্যাটাগরিতে দেখো একটাই নাম আছে, এটা তোমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবে। অ্যানি আর্নাক্স কোন কান্ট্রি থেকে বিলং করেন, যিনি কিনা এবছর নোবেল প্রাইজ পেয়েছেন লিটারেচারে? এটা তোমার প্রশ্ন হতে পারে। বা বলতে পারে সম্প্রতি 2022-এর লিটারেচারের নোবেল প্রাইজ পেয়েছেন যিনি, তার নাম কি? 4টে নাম দিয়ে দিল, সেখান থেকে তোমাকে কারেক্ট আনসার বার করতে হবে বা আনসারটা করতে হবে অ্যানি আর্নাক্স নামে। চলে যাও নেক্সট। আবার দেখো মেডিসিন বা ফিজিওলজি 2022-এ প্রফেসর সাভান্তে পাব্বো সুইডেন থেকে, এটাও তোমার সিঙ্গেল নাম, সিঙ্গেল ক্যাটাগরিতে পরীক্ষার কিন্তু আসার চান্সেস কিন্তু হাই থাকবে। নামটা খেয়াল রাখবে, প্রফেসর সাভান্তে পাব্বো, কান্ট্রি বললে সুইডেন, কি পুরস্কার? নোবেল প্রাইজ ইন মেডিসিন। নেক্সট যদি আমরা দেখি, দেখো নোবেল প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স ইন মেমোরি অফ অ্যালফ্রেড নোবেল। দেখো আমি বললাম নোবেল প্রাইজ ইকোনমিক্স বলে কিছু হয় না, তাহলে পুরস্কারটা কি নামে দেওয়া হয়েছে? দ্য সিব্রিক্স রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স ইন মেমোরি অফ অ্যালফ্রেড নোবেল, যেটাকে সংক্ষেপে আমরা বলি কি, নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স। এবছর 3 জনকে দেওয়া হয়েছে, বেন বার্নেনকে ইউএসএ থেকে, ডগলাস ডায়মন্ড ইউএসএ থেকে, ফিলিপ ডিভিক ইউএসএ থেকে। তাহলে 3 জনই পেয়েছে ইউএসএ থেকে, মানে ইকোনমিক্সের নোবেল প্রাইজ এবছর 3 জনই পেয়েছে ইউএসএ থেকে। চলে যাও নেক্সট। এবার চলে যাব পরের পুরস্কার। তাহলে নোবেল প্রাইজ আমাদের কমপ্লিট। কি কি টাইপের প্রশ্ন আসতে পারে স্ট্যাটিক জিকের অ্যাঙ্গেলে আমরা সেগুলো পড়লাম। কারেন্ট অ্যাফেয়ার্সে লাস্ট ইয়ার মানে 2022টা কারা কারা পেয়েছে সেগুলো আমরা দেখলাম, যেখান থেকে পরীক্ষার প্রশ্ন দিতে পারে। এবার আমরা পরের পুরস্কার নিয়ে আলোচনা করব। পরের পুরস্কারটা কি বলছে দেখো, প্রিটজার আর্কিটেকচার প্রাইজ। পরীক্ষায় আসার চান্সেস হাই, মানে প্রচুর হাই। কেন দেখে নাও। পুরস্কারটা যদি বলে কত সালে প্রতিষ্ঠা, 1979। পুরস্কারটা প্রতিষ্ঠাতার নাম কি? জে এ প্রিটজার অ্যান্ড হিজ ওয়াইফ, যার নাম হচ্ছে সিন্ডি। এই পুরস্কারটা কাদের দেওয়া হয় বা কি কারণের জন্য দেওয়া হয়? টু অনার আ লিভিং আর্কিটেক্ট or architect whose built work demonstrate a combination of those quality of talent, vision and commitment which has produced consistent and significant contribution to humanity and build environment through the art of architecture। এত কিচ্ছু মনে রাখতে হবে না, সিম্পল পুরস্কারটা কোন ক্যাটাগরিতে দেওয়া হয়? আর্কিটেকচারে দেওয়া হয়, এটা মনে রাখবে, মানে স্থাপত্যের উপরে পুরস্কারটা দেওয়া হয়। এবার এই পুরস্কারটার আরেক নাম কি? এইটা পরীক্ষায় অনেকবার এসছে, মানে প্রিটজার প্রাইজের আরেক নাম, এটাকে কি বলা হয় না, নোবেল প্রাইজ ইন আর্কিটেকচার। এই পুরস্কারটাকে তুলনা করা হয় আর্কিটেকচারের নোবেল প্রাইজ হিসেবে। এই পুরস্কারটা প্রথম 1979-এ যিনি পান তার নাম ফিলিপ জনসন, যিনি তৈরি করেছিলেন কি না, গ্লাস হাউস। প্রথম ভারতীয় হিসেবে এই পুরস্কারটা যিনি পান তার নাম কি? নাম হচ্ছে বিভি দোষী। কত সালে পুরস্কারটা পান? 2018-তে। ইনি 1977 থেকে 1992 এই মাল্টিপল ফেজে কি তৈরি করেছিলেন? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, যেটা রয়েছে কোথায়? ব্যাঙ্গালোর। তাহলে আইআইএম ব্যাঙ্গালোর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোর, ইনি মাল্টিপল ফেজে তৈরি করেছিলেন। ইনি হচ্ছেন প্রথম ভারতীয় যে কিনা এই পুরস্কারটা পেয়েছেন। তাহলে আমি বলেছিলাম খুব ইম্পর্টেন্ট, তার কারণ কি? 2023-এ প্রথমত মনে রাখবে বিভি দোষী, সরি DOSH, বিভি দোষী পদ্ম বিভূষণ পুরস্কারটা পেয়েছেন, আর তাই নিউজে আছেন। আর এই বিভি দোষী 2023-এ মারা গেছেন, তাই নিউজে আছেন। যেহেতু মারা গেছেন সেটা দিয়ে সেই কারণের জন্যই আমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে। সম্প্রতি একজন ভারতীয় আর্কিটেকচার যিনি মারা গেছেন, ইনি কত সালে আর্কিটেকচার নোবেল বা প্রিটজার প্রাইজটা পেয়েছিলেন? তখন মনে রাখবে 2018। ওকে, এটা হচ্ছে স্ট্যাটিক জিকে। আর আমাকে জিজ্ঞেস করতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাঙ্গেলে যে 2023-এ তাহলে এই পুরস্কারটা যিনি পেয়েছেন তার নাম কি? নাম হচ্ছে ডেভিড চিপারফিল্ড। কোন কান্ট্রি? ইউকে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জিজ্ঞেস করলে নিচের পয়েন্টটা মনে রাখবো, ডেভিড চিপারফিল্ড।
ইন্ডিয়ান হিসেবে বললে তখন বলবো বিবি যোশী। সালটা কত বললাম, 2011 সালে। ইনি কি করে, সরি 2018তে ইনি পেয়েছিলেন প্রথম ভারতীয় হিসেবে। 1977 থেকে 1992 ওই মাল্টিপল ফেজে ইনি তৈরি করেছিলেন কি আইআইএম ব্যাঙ্গালোর। ওকে, পুরস্কারটা প্রতিষ্ঠা 1979-এ। প্রতিষ্ঠাতার নাম জে এ প্রিটজার এবং তার ওয়াইফ সিন্ডি। আর এই পুরস্কারটাকেই বলা হয় কি না নোবেল প্রাইজ অফ আর্কিটেকচার বা আর্কিটেকচারের নোবেল প্রাইজ। চলে যাও নেক্সট, পরের পুরস্কার। পরের পুরস্কারটার নাম কি বলেছে দেখো, পুরস্কারটার নাম হচ্ছে অ্যাবেল প্রাইজ। ওকে, তো আমরা জানি, আমরা নোবেল প্রাইজ পড়লাম, নোবেল প্রাইজে কি কোথাও অঙ্কে নোবেল পুরস্কার দেওয়া হয় পড়লাম, পড়িনি তো, তার মানে অঙ্কেতে নোবেল পুরস্কার দেওয়া হয় না। তাহলে অঙ্কের নোবেল পুরস্কার বললে দুটো পুরস্কার মনে রাখবে, একটা হচ্ছে অ্যাবেল আর একটা হচ্ছে ফিল্ডস মেডেল। ওকে, তাহলে এই পুরস্কারটাকে অনেক সময় কি কাউন্ট করা হয়, এই পুরস্কারটাকে কাউন্ট করা হয় ম্যাথামেটিক্স নোবেল। এবার এই ম্যাথ নোবেল তুমি যদি আলাদা করে পড়ো, ম্যাথ নোবেল বললে দুটো পুরস্কার, একটা হচ্ছে আমার অ্যাবেল আর একটা হচ্ছে আমার ফিল্ডস মেডেল। দুটো নাম মনে রাখবে। ওকে, সেটা আলাদা প্রসঙ্গ, সেটাই যাচ্ছি না। এবার দেখো যে অ্যাবেল পুরস্কারটা, এই পুরস্কারটা তাহলে কিসের উপর দেওয়া হয়, ম্যাথে দেওয়া হয়। কার নামে পুরস্কারটা দেওয়া হয়, তখন মনে রাখবে নিলস হেনরিক এবেল। এনার পরিচয়টা কি, ইনি ছিলেন নরওয়ের একজন বিখ্যাত ম্যাথামেটিশিয়ান। নরওয়ের একজন বিখ্যাত ম্যাথামেটিশিয়ান যার নাম নিলস হেনরিক এবেল, তার নামে পুরস্কারটা দেওয়া হয় অ্যাবেল প্রাইজ। তার মানে পুরস্কারটা কোন কান্ট্রি থেকে দেওয়া হয়, তখন আনসার নরওয়ে থেকে দেওয়া হয়। হলো, এই পুরস্কারটা প্রথম দেওয়া হয় 2003-এ। যিনি এই পুরস্কারটা পান তার নাম জিন পেরি সেরি, কোন কান্ট্রি, ফ্রান্স। হলো, আর প্রথম ভারতীয় হিসেবে পুরস্কারটা পান 2007-এ, কে পায়, এস আর শ্রীনিবাস বর্ধন, যিনি কিনা একই সাথে ভারত এবং ইউএস সিটিজেনশিপ ক্যারি করছেন। পরীক্ষার প্রশ্ন এসছে, প্রথম মহিলা হিসেবে এই পুরস্কারটা যিনি পান নাম কি, কারেন উলেনবেক, কোন কান্ট্রি, ইউএসএ। কত সালে পুরস্কারটা পায়, 2019-এ। আর যদি লেটেস্ট জিজ্ঞেস করে আমাকে, তাহলে মনে রাখবো 2023-এ এই পুরস্কারটা একজন আর্জেন্টিনিয়ান ম্যাথামেটিশিয়ানকে দেওয়া হয়েছে, তার নাম কি, লুইস ক্যাফারেলি। তাহলে লেটেস্ট যদি প্রশ্ন করে, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন করে, তখন আমার আনসার 2023-এ যিনি পেয়েছেন তার নাম লুইস ক্যাফারেলি। কোন কান্ট্রি থেকে বিলং করে, আর্জেন্টিনা। প্রথম ভারতীয় হিসেবে বললে 2007-এ এস আর শ্রীনিবাস বর্ধন। প্রথম ব্যক্তি হিসেবে এই পুরস্কারটা পান জিন পেরি সেরি 2003-এ। এই পুরস্কারটা কোন কান্ট্রি থেকে দেওয়া হয়, নরওয়ে। কার নামে এই পুরস্কারটা দেওয়া হয়, নিলস হেনরিক এবেল। এই পুরস্কারটাকেই বলা হয় ম্যাথামেটিক্স নোবেল। ক্লিয়ার? পরে পুরস্কার দেখো, কি পুরস্কারের নাম, রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড আমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে, তার কারণ লেটেস্ট একজন ভারতীয় এই পুরস্কারটা পেয়েছে 2023-এ। একজন ভারতীয় আসাম থেকে বিলং করে, একজন অঙ্কোলজিস্ট, যে কিনা এই পুরস্কারটা পেয়েছে। এটাই তোমার প্রশ্ন হবে। আর ব্যাকগ্রাউন্ডে স্ট্যাটিক পার্টটায় মনে রাখবো পুরস্কারটা প্রতিষ্ঠা 1957-এ। ওকে, পুরস্কারটা কাকে স্মরণ করে দেওয়া হয় না, ফর্মার প্রেসিডেন্ট অফ ফিলিপিন্স, ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি যার নাম রমন ম্যাগসেসে, তাকে স্মরণ করে দেওয়া হয়। পুরস্কারটা প্রথম দেওয়া চালু হয় 1958-এ, আর প্রথম ভারতীয় হিসেবে পান তার নাম হচ্ছে বিনোবা ভাবে। আগে এই পুরস্কারটা 6টা ক্যাটাগরিতে দেওয়া হতো, আর 5টা ক্যাটাগরি, যার মধ্যে 2009 সাল থেকে বন্ধ হয়ে গেছে। তাহলে এখন যে ক্যাটাগরিটা দেওয়া হয় এখন হচ্ছে আনক্যাটাগরাইজ ক্যাটাগরিতে দেওয়া হয়। ক্লিয়ার? তাহলে 6টা ক্যাটাগরি দেওয়া হতো 2009 থেকে, 5টা ক্যাটাগরি বন্ধ হয়ে গেছে। তাহলে এখন আনক্যাটাগরাইজ ক্যাটাগরিতে পুরস্কারটা দেওয়া হয়। তাহলে 6টা ক্যাটাগরি যেগুলো ছিল একটু যদি পড়ে রাখি, তাহলে 6টা ক্যাটাগরি মনে রাখবো, গভর্নমেন্ট সার্ভিস এটা 1, পাবলিক সার্ভিস এটা 2, কমিউনিটি লিডারশিপ এটা 3, জার্নালিজম, লিটারেচার অ্যান্ড ক্রিয়েটিভ কমিউনিকেশন আর্ট এটা হচ্ছে আমার 4, পিস অ্যান্ড ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং এটা আমার 5, আর এই আনক্যাটাগরাইজড এটা হচ্ছে আমার 6। হলো, তাহলে 6টা ক্যাটাগরির মধ্যে এখন শুধুমাত্র একটাই ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে কি না, আনক্যাটাগরাইজড। বাকি ক্যাটাগরিগুলো সব বন্ধ হয়ে গেছে। পুরস্কারটার নাম রমন ম্যাগসেসে পুরস্কার। এবার যদি দেখি 2023-এ
এই পুরস্কারটা কারা কারা পেয়েছে 2023 তে বাংলাদেশ থেকে এই পুরস্কারটা যিনি পেয়েছেন তার নাম করভি রকশান্দ। তিমুর লেসেতে থেকে যিনি পেয়েছেন তার নাম ইগুইনো লেমস। ফিলিপিন্স থেকে এই পুরস্কারটা 2023-এ যিনি পেয়েছেন তার নাম মিরিরাম কর্নেল পেরে। আর ইন্ডিয়া থেকে এই পুরস্কারটা যিনি পেয়েছেন তার নাম ডক্টর রবি কানন। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মনে রাখবে এটা দিয়েই তোমার পরীক্ষার প্রশ্ন হতে পারে। ক্লিয়ার? তাহলে আবার বলছি, পুরস্কারটার নাম রমন ম্যাগসেসে, রাইট? পুরস্কারটা প্রতিষ্ঠা 57-এ, পুরস্কারটা দেওয়া চলু 58-এ। প্রথম ভারতীয় হিসেবে পুরস্কারটা যিনি পেলেন তার নাম হচ্ছে বিনোবা ভাবে। ক্যাটাগরিটা 6টা ক্যাটাগরিতে দেওয়া হতো পুরস্কারটা। 2009 সাল থেকে 5টা ক্যাটাগরি বন্ধ হয়ে গেছে, এখন যেটা পড়ে আছে সেটা হচ্ছে আনক্যাটাগরাইজ ক্যাটাগরিটায় পুরস্কারটা দেওয়া হয়। চলে যাও পরেরটা, গ্র্যামি অ্যাওয়ার্ড। এটা আমরা প্রত্যেকে জানি, বা যার আরেক নাম হচ্ছে গ্রামাফোন অ্যাওয়ার্ড, তাই না? ইট ইজ দ্য হাইয়েস্ট মিউজিক্যাল অ্যাওয়ার্ড অফ দ্য ওয়ার্ল্ড। যেমন সিনেমার রেসপেক্টে অস্কার ওয়ার্ল্ডের সর্বোচ্চ পুরস্কার, তেমনি গ্র্যামি হচ্ছে মিউজিকের রেসপেক্টে সর্বোচ্চ পুরস্কার। পুরস্কারটা প্রতিষ্ঠা কত সাল যদি আমরা দেখি, পুরস্কারটা হচ্ছে 1959-এর 4 মে পুরস্কারটা প্রতিষ্ঠা। এই পুরস্কারটা কেন দেওয়া হয়? আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন দ্য মিউজিক ইন্ডাস্ট্রি। পুরস্কারটা কারা দিয়ে থাকে? দ্য রেকর্ডিং একাডেমির তরফ থেকে পুরস্কারটা দেওয়া হয়। প্রথম ভারতীয় হিসেবে পুরস্কারটা কে? 1968-এ রবিশঙ্কর। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন এসছে তার অ্যালবামটার নাম কি ছিল, তখন মনে রাখবে ওয়েস্ট মিড ইস্ট। আর 2017 সালে যদি বলো পুরস্কারটা আবার ভারতীয় হিসেবে কে পেয়েছে? সন্দীপ দাস। তার অ্যালবামটার নাম কি ছিল? সিং মি হোম। আচ্ছা, এই দুজন ছাড়া আর কেউ কি, কোনো ভারতীয় কি এই পুরস্কারটা পায়নি বা কভার করে পেয়েছে? তাই না, প্রশ্ন তো হতে পারে। আচ্ছা, সেটা আমরা দেখবো। তার আগে আমরা 2022-এ এই গ্র্যামি কারা কারা পেয়েছে এর লিস্ট অনেক বড়, ঠিক আছে? সেখান থেকে সংক্ষিপ্ত করে জাস্ট এই কটা ক্যাটাগরি মনে রাখবে। অ্যালবাম অফ দ্য ইয়ার কোনটা হয়েছে জাস্ট একটা মনে রাখবে, উই আর। অ্যালবাম অফ দ্য ইয়ারটার নাম হচ্ছে উই আর। এছাড়াও রয়েছে রেকর্ড অফ দ্য ইয়ার, বেস্ট নিউ আর্টিস্ট, সং অফ দ্য ইয়ার, বেস্ট রক অ্যালবাম। হলো? তাহলে প্রশ্ন যেখানে আমরা আটকে ছিলাম যে এখনো পর্যন্ত কতজন ভারতীয় এই পুরস্কার পেয়েছে বা কারা কারা পেয়েছে, সেই লিস্টটা যদি আমাদের কাছে থাকে তাহলে খুব সুবিধা হবে। তাহলে একটু দেখে নাও, একদম লিস্ট ফরম্যাটে দেওয়া হয়েছে ইন্ডিয়ান গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার ভারতীয় হিসেবে কারা কারা পেয়েছে। অনেক লম্বা লিস্ট আছে, তো এত মনে রাখার দরকার নেই। প্রথমটা মনে রাখবে, ফার্স্ট ভারতীয় হিসেবে রবিশঙ্কর, যে কিনা বলতে পারো পুরস্কারটা পেয়েছিলেন। তার অ্যালবামটার নাম ওয়েস্ট মিড ইস্ট। এছাড়া 1973-এ রবিশঙ্কর, 1981-তে জুবিন মেহতা, 81-তে আবার জুবিন মেহতা, 82-তে হচ্ছে জুবিন মেহতা, 90-তে জুবিন মেহতা। এরকম করে লিস্ট অনেক লম্বা আছে। আমরা থার্ড স্লাইডে চলে যাব। যেমন দেখো 2012 সাল অনুষ্কা শঙ্কর, মানে রবিশঙ্করের মেয়ে, তার অ্যালবামটার নাম কি? ট্রাভেলার। তো এখানে আমি অ্যালবামটার নাম অনুযায়ী ইম্পর্টেন্সটা দিয়েছি। লিস্টে নাম প্রত্যেকের দেওয়া আছে, কিন্তু মনে রাখবো অ্যালবাম ওয়াইজ। যেমন রবিশঙ্করের অ্যালবামটা বললাম ওয়েস্ট মিড ইস্ট, তেমনি অনুষ্কা শঙ্করের অ্যালবামটার নাম, যার জন্য ইনি গ্র্যামিটা পেয়েছিলেন, ট্রাভেলার। এটা মনে রাখবে। একই রকম 2015 সালে যদি আমরা দেখি, বেস্ট নিউ এজ অ্যালবামের জন্য রিকি কেজকে পুরস্কার দেওয়া হয়েছিল। তার নামটা কি? তার অ্যালবামটার নাম কি? উইন্ডস অফ সামসেরা। আর নীলা বাসমানি যে কিনা পেয়েছিল অ্যালবামটার নাম আই অ্যাম মালালা। ঠিক একই রকম যদি আমরা দেখি 2022-এ আবার রিকি কেজ পুরস্কার পেল। অ্যালবাম যদি বলো সেক্ষেত্রে হচ্ছে ডিভাইন টাইড। আর 2022-এ আবার যদি দেখি, দেখো ফালু যিনি পুরস্কারটা পেলেন, আর তার নমিনেটেড ওয়ার্কটার নাম কি? নাম হচ্ছে এ কালারফুল ওয়ার্ল্ড। তাহলে আমাকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে রিকি কেজ এখনো পর্যন্ত, মানে একজন ভারতীয় বংশোদ্ভূত, এখনো পর্যন্ত কতবার গ্র্যামি পুরস্কার পেয়েছেন? সেক্ষেত্রে মনে রাখবে 3 বার পুরস্কার পেয়েছেন। কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেলে তোমাকে এটা প্রশ্ন করতে পারে। তাহলে গ্র্যামি থেকে কি পেলাম না, হাইয়েস্ট মিউজিক্যাল অ্যাওয়ার্ড বললে গ্র্যামি। পুরস্কারটা প্রতিষ্ঠা আমরা যেটা দেখলাম, পুরস্কারটা প্রতিষ্ঠা যদি আমরা দেখি তাহলে হচ্ছে 1959-এর 4 মে পুরস্কারটা প্রতিষ্ঠা হয়েছিল। কারা দিয়ে থাকে? রেকর্ডিং একাডেমির তরফ থেকে পুরস্কারটা দেওয়া হয়। প্রথম ভারতীয় হিসেবে পুরস্কার রবিশঙ্কর।
আর ম্যাক্সিমাম বা রিসেন্টলি বলতে পারো রিকি কেজ, যিনি কিনা গ্র্যামি পুরস্কার পেয়েছেন। টোটাল কতবার পেয়েছেন সেক্ষেত্রে মনে রাখবো 3 বার। চলে যাও নেক্সট। পরের পুরস্কারটার নাম ম্যান বুকার প্রাইজ। ভালো করে পড়বে, হ্যাঁ। পুরস্কারটা ম্যান বুকার প্রাইজ। এই পুরস্কারটা প্রত্যেক বছর দেওয়া হয়। ফর কি কারণে? বেস্ট অরিজিনাল নভেল রিটেন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে বেস্ট নভেল হিসেবে প্রতি বছর পুরস্কারটা দেওয়া হয়। কোন পুরস্কার? ম্যান বুকার। আর কি ক্রাইটেরিয়া? এটা পাবলিশ হতে হবে কিন্তু ইউনাইটেড কিংডমে। আমি আসবো, আগে এই পার্টটা কেন পড়ালাম সেটা বুঝে নাও। দুটো পুরস্কার আছে, একটা বুকার আর একটা হচ্ছে ম্যান বুকার, সরি ম্যান বুকার প্রাইজ আর ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ, তাই তো? দুটো পুরস্কারের ক্রাইটেরিয়াটা মনে রাখা দরকার, যার মধ্যে প্রথমটা ম্যান বুকার প্রাইজের ক্ষেত্রে আমরা মনে রাখবো এটা প্রত্যেক বছর দেওয়া হয়। তাহলে ম্যান বুকার ইন্টারন্যাশনাল যেটা, সেটা তাহলে মনে রাখবো ইটস আ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ক্লিয়ার? এই পুরস্কারটা দেখো, এই পুরস্কারটা দেয় কারা? ম্যান গ্রুপ, প্রেজেন্টেড বাই ম্যান গ্রুপ। ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজও দেয় কারা? ম্যান গ্রুপের তরফ থেকে দেওয়া হয়। আর কি বলেছে? এই পুরস্কারটা আগে কি নাম ছিল না? বুকার ম্যাকনোয়েল প্রাইজ। মানে 1969 থেকে 2001 পর্যন্ত এই নাম ছিল, পরবর্তী সময় নামটা হচ্ছে ম্যান বুকার প্রাইজ। এই পুরস্কারটা প্রতিষ্ঠা কত সাল যদি আমাকে বলে, সেক্ষেত্রে মনে রাখবো 69। প্রথম এই পুরস্কারটা দেওয়া হয় কাকে না? PH নিউবাই। কত সালে? 69-এ। তার অ্যালবাম নভেলটার নাম কি ছিল? সামথিং টু অ্যান্সার ফর। আর কোন কান্ট্রি থেকে বিলং করতেন? ইউনাইটেড কিংডম। ঠিক একই রকম যদি আমাকে বলে প্রথম ভারতীয় হিসেবে এই ম্যান বুকার প্রাইজ অনেকবার পরীক্ষায় এসছে, তখন নামটা মনে রাখবো অরুন্ধতী রায়। তার লেখাটার নাম গড অফ স্মল থিং। কত সালে এটা? 1997-এ তাকে পুরস্কারটা দেওয়া হয়। লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টে মনে রাখবো 2022-এ এই ম্যান বুকার প্রাইজ যিনি পেয়েছেন তার নাম শিহান করুণা তিলকা। তার লেখাটার নাম দ্য 7 মুন অফ মালি আলমেডিয়া। আর ইনি কোন কান্ট্রি থেকে বিলং করেন না? শ্রীলঙ্কা থেকে বিলং করেন। তাহলে ডিফারেন্সটা কোথায় ভালো করে বুঝে নাও। পুরস্কারটার নাম ম্যান বুকার প্রাইজ। এই পুরস্কারটা দেওয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া তোমার লেখাটা ইংলিশ নভেলে হতে হবে এবং ইউকেতে পাবলিশ থাকতে হবে বা পাবলিশ হতে হবে। হলো, এই পুরস্কারটা প্রতিষ্ঠা 69-এ। পুরস্কারটা দিয়ে থাকে কারা? ম্যান গ্রুপ। প্রথম এই পুরস্কারটা যাকে দেওয়া হয় তার নাম PH নিউবাই। 1969-এ তার নভেলটার নাম ছিল সামথিং টু অ্যান্সার ফর। আর প্রথম ভারতীয় হিসেবে 1997-এ পুরস্কারটা যিনি পান অরুন্ধতী রায়। লেখাটার নাম গড অফ স্মল থিং। এই পার্টটা গেল আমার স্ট্যাটিক পার্ট। কারেন্ট অ্যাফেয়ার্সের যে অ্যাঙ্গেলে আমাকে বলতে পারে লাস্ট 2022-এ এই পুরস্কারটা যাকে দেওয়া হয়েছে তার নাম কি? নাম হচ্ছে শিহান করুণা তিলকা। কোন কান্ট্রি থেকে বিলং করে? শ্রীলঙ্কা। আর তার নভেলটার নাম কি? দ্য 7 মুনস অফ মালি আলমেডিয়া। হলো, ঠিক তার পরের পুরস্কারটাই নাম দেখো ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ। একদম শর্টে মনে রাখবে ওই পুরস্কারটা মানে বুকার প্রাইজ যেটা ছিল সেটা প্রতি বছর দেওয়া হতো, তাই তো? আর এই পুরস্কার এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হিসেবে পুরস্কারটা কাউন্ট হয়। এই পুরস্কারটাও দেয় কারা? স্পন্সর কারা? ম্যান গ্রুপ পুরস্কারটা দেয়। এই পুরস্কারটা স্টার্ট হয়েছে কোন সাল থেকে বা প্রতিষ্ঠা হয়েছে 2004 সালে। পুরস্কারটা প্রথম দেওয়া চালু 2005-এ। প্রথম যাকে দেওয়া হয় তার নাম ইসমাইল কাদরে। ইনি একজন অ্যালবেনিয়ান নভেলিস্ট ছিলেন যাকে পুরস্কারটা প্রথম দেওয়া হয়। হলো, আর এই ম্যান বুকার প্রাইজ এটাও একটা ইন্টারন্যাশনাল লিটারারি অ্যাওয়ার্ড হোস্টেড ইন ইউকে। তাহলে সেই বুকার প্রাইজ ইন্টারন্যাশনাল যেটা বুকার প্রাইজ সেটা দেয় কারা বা কোথায় অনুষ্ঠিত হয়? ইউকেতে। এটার ক্ষেত্রে দেখো বলছে কি হোস্ট ইন ইউনাইটেড কিংডম। আর লেটেস্ট যদি আমরা বলি ঠিক আগের বছর একজন ভারতীয় পুরস্কারটা পেয়েছিল 2022-এ। নাম কি? গীতাঞ্জলি শ্রী। আর তার লেখাটাকে ট্রান্সলেট করেছিল একজন আমেরিকান ট্রান্সলেটর, তার নাম ডিআসি রকওয়েল। তাহলে এই পুরস্কারটা পাওয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে তুমি সারা পৃথিবীতে যে কোনো জায়গা থেকে পুরস্কারটা পেতে পারো। তোমার লেখাটা যেটা হতে হবে ইংলিশে ট্রান্সলেট হতে হবে। ওটা ছিল ইংলিশে পাবলিশড, আর এটা ইংলিশে ট্রান্সলেট হতে হবে, তাহলেই হবে। ইটস আ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। 2022 সালে ভারতীয় হিসেবে যিনি পেয়েছেন তার নাম গীতাঞ্জলি শ্রী। তার লেখাটাকে ইংলিশে ট্রান্সলেট করেন যিনি
তার নাম হচ্ছে কি না ডায়াসি রকওয়েল, এবং নামটা কি ছিল টুম্ব অফ স্যান্ড। ট্রান্সলেট করার পর নভেলটার নাম হয় টুম্ব অফ স্যান্ড। ঠিক একই রকম 2023-এ 2023 অলরেডি ডিক্লেয়ার, নভেলটার নাম কি টাইম শেল্টার। এটাকে ট্রান্সলেট করেছেন যিনি তার নাম কি না অ্যাঞ্জেলা রোডেল, ইউনাইটেড কিংডমে। আর অরিজিনালি যিনি লিখেছেন তার নাম কি না গ্রিগোরি গসপোডিনভ। কোন কান্ট্রি না বুলগেরিয়া। তাহলে আমাকে পরীক্ষার প্রশ্ন করতেই পারে যে 2023-এ ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ কে পেয়েছে বা কাকে দেওয়া হয়েছে, তখন নামটা মনে রাখবে গসপোডিনভ। আর তার লেখাটাকে ইংলিশে যিনি ট্রান্সলেট করেছেন তার নাম হচ্ছে অ্যাঞ্জেলা রডেল, অ্যাঞ্জেলা রডেল। ক্লিয়ার? নেক্সট পরের পুরস্কার দেখো পুলিৎজার প্রাইজ। এই পুরস্কার থেকে এখনো পর্যন্ত পরীক্ষা যেটা প্রশ্ন এসছে যে পুলিৎজার প্রাইজটা কত সালে প্রতিষ্ঠা? 1917। কার নামে পুরস্কারটা দেওয়া হয়? জোসেফ পুলিৎজার। এই পুরস্কারটা প্রথম যখন প্রতিষ্ঠা হয় তখন ক্যাটাগরি কটা ছিল? 21টা। আর এখন প্রেজেন্টলি কতগুলো ক্যাটাগরিতে দেওয়া হয়? দুটো, একটা হচ্ছে আমার জার্নালিজম, একটা হচ্ছে আমার লিটারেচার, দুটো ক্যাটাগরিতে দেওয়া হয়। তাহলে পুলিৎজার প্রাইজ যদি আমাকে বলা হয় কোন ক্যাটাগরিতে দেওয়া হয়, তাহলে বর্তমানে দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে আমার জার্নালিজম, একটা লিটারেচার। আগে এটা টোটাল 21টা ক্যাটাগরিতে পুরস্কারটা দেওয়া হতো। পুরস্কারটা প্রতিষ্ঠা 1917, প্রতিষ্ঠাতার নাম কি? জোসেফ পুলিৎজার। পুরস্কারটার নাম পুলিৎজার প্রাইজ। চলে যাও পরেরটা। নেক্সট পুরস্কারটা দেখো অস্কার অ্যাওয়ার্ড বা একাডেমি অ্যাওয়ার্ড। তো অস্কার অ্যাওয়ার্ড কারা পেয়েছে, কি পেয়েছে, লেটেস্ট কারা, এটা আমরা মোটামুটি প্রত্যেকে জানি। আমরা এর স্ট্যাটিক পার্টটা একটু দেখে নিই কি আছে। তো স্ট্যাটিক পার্টের মধ্যে প্রথমেই মনে রাখবে এটা প্রথম ব্রডকাস্ট হয় রেডিওতে, মানে একাডেমি অ্যাওয়ার্ড প্রথম ব্রডকাস্ট হয় রেডিওতে। কত সাল? তখন মনে রাখবে 1930। আর এটা প্রথম টিভিতে দেখানো হয় কত সাল? 1953। তাহলে টেলিভাইজড হয় 1953 আর রেডিওতে ব্রডকাস্ট হয় কবে না 1930। এই পুরস্কারটাকেই পৃথিবীর সবথেকে প্রাচীনতম এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড হিসেবে কাউন্ট করা হয়। তাহলে ওয়ার্ল্ডে 4টে এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড আছে, যার মধ্যে সিনেমার রেসপেক্টে সবথেকে ওল্ডেস্ট হচ্ছে অস্কার। বাকি তিনটে কি কি? বাকি তিনটে হচ্ছে এমি অ্যাওয়ার্ড, যেটা তোমার টেলিভিশনের সবথেকে পুরনো পুরস্কার, টনি অ্যাওয়ার্ড থিয়েটারের রেসপেক্টে সবথেকে পুরনো এবং হাই প্রোফাইল পুরস্কার, গ্র্যামি অ্যাওয়ার্ড যেটা মিউজিকের রেসপেক্টে সবথেকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড এবং সবথেকে পুরনো অ্যাওয়ার্ড। আর সিনেমার রেসপেক্টে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ডটা হচ্ছে সবথেকে হাইয়েস্ট এবং সবথেকে পুরনো। প্রথম এই একাডেমি পুরস্কারটা যদি আমাকে বলা হয় কোন সালে দেওয়া হয়, তখন মনে রাখবে 16 মে 1929। কোথায় না হলিউড রুজভেল্ট হোটেলে 270 জন মানুষের সামনে প্রথম এই পুরস্কারটা উপস্থাপন করা হয়। তাহলে সালটা খেয়াল রাখবে। প্রথম এই পুরস্কারটা যদি বলা হয় প্রেজেন্টেশন করা হয় কত সালে? 1929। এর পরের পার্টটা দেখবো আমরা কি বলেছে। তো এটা আমার 2023-এর রেসপেক্টে যদি আমরা দেখি যে কারা কারা পুরস্কার পেয়েছে তার নামটা বলা আছে। তো এখানে আমরা যে প্যারামিটারটা অবশ্যই মনে রাখবো সেটা হচ্ছে অরিজিনাল সং। এই ক্যাটাগরিটা মনে রাখবে, তার কারণ যেহেতু একটা ভারতীয় সিনেমা RRR থেকে নাট্টু গানটাকে সিলেক্টেড করা হয়েছে, তার জন্য বলতে পারো এই ক্যাটাগরিটা অবশ্যই মনে রাখবে। তার সঙ্গে পরীক্ষায় দিয়ে থাকে বেস্ট পিকচার, এটা মনে রাখবে এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স। আর বেস্ট অ্যাক্ট্রেসটা মনে রাখবে, তার নাম হচ্ছে মিশেল ইয়ো। ইনি হচ্ছেন ফার্স্ট এশিয়ান হিসেবে বলতে পারো অস্কার পেলেন। সিনেমাটা সেম সিনেমা এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স। আর বেস্ট অ্যাক্টর যিনি হয়েছেন তার নাম ব্রেন্ডন ফ্রেজার, সিনেমার নাম দ্য হোয়েল। আর বেস্ট ডিরেক্টর যিনি হয়েছেন ড্যানিয়েল সিনার্ড আর ড্যানিয়েল কোয়ান, সিনেমার নাম এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স। তো কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেলে এটা তো আমরা পড়েইছি আগে, এটা আমাদের মনেও আছে। যে পার্টটা আমরা মনে রাখতে হবে সেটা হচ্ছে ভারতের যে অস্কার জার্নিটা, ইন্ডিয়ান হিসেবে যে অস্কার জার্নিটা, সেটা আমাকে মনে রাখতে হবে। যেমন দেখো অনেকবার পরীক্ষার প্রশ্ন এসছে, প্রথম ভারতীয় হিসেবে অস্কার পুরস্কার যিনি পান তার নাম কি? ভানু আথাইয়া। কত সালে পান? 1983। কোন সিনেমার জন্য পান? গান্ধী। সেখানে কোন ক্যাটাগরিতে পান? বেস্ট কস্টিউম ডিজাইন। এতগুলো প্যারামিটারে কিন্তু প্রশ্ন হয়েছে, তাই খুব ভালো করে এটা খেয়াল রাখবে। সেকেন্ড যদি দেখি আমরা 1992 সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হিসেবে পায়।
2009-তে যদি আমরা দেখি তিনজন ব্যক্তি, রেসুল পুকুটি, গুলজার, আর রহমান, তিনজনই হচ্ছে স্লামডগ মিলিয়নিয়ারের জন্য পুরস্কার পায়। ওকে, আর 2019-এ যদি আমরা দেখি গুনিত মোঙ্গা, সিনেমার নাম ছিল পিরিয়ড এন্ড অফ সেন্টেন্স, যেটা একটা বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্টে পুরস্কৃত হয়। 2023-এ যদি আমরা দেখি তাহলে 2023-এর রেসপেক্টে কার্তিকি গোনসালভিস, গুনিত মোঙ্গা দ্য এলিফ্যান্ট হুইসপার সিনেমার জন্য বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট ক্যাটাগরিতে পায়। কিরাওয়ানে মিউজিকে, চন্দ্র বোস লিরিক্সে, সিনেমার নাম RRR ক্যাটাগরি বেস্ট অরিজিনাল সং ক্যাটাগরিতে পুরস্কারটা পায়। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম এখনো পর্যন্ত কতজন ভারতীয় অস্কার অ্যাওয়ার্ড বা বলতে পারো একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছে। কিন্তু যদি তোমাকে বলে যে ধরো হ্যাঁ কতজন ভারতীয় পেয়েছে, তাহলে এখানে ডিজিটটা মনে রাখবে অবশ্যই 9 জন, 9। তার কারণ তুমি যদি কাউন্ট করো তাহলে দেখো ভানু আথাইয়া 1 নম্বর, সত্যজিৎ রায় 2 নম্বর, রেসুল পুকুটি 3 নম্বর, এবার দেখো গুলজার 4, আর রহমান 2 জায়গায় আছে, আমি একটাই ধরছি 5, গুনিত মোঙ্গা 6, কার্তিকি গোনসালভিস 7, কিরাওয়ানি 8 আর চন্দ্র বোস হচ্ছে 9। তাহলে টোটাল এখনো পর্যন্ত ইন্ডিয়ান যারা কতজন অস্কার পেয়েছে? 9 জন। কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় কতজন ভারতীয় 2টো অস্কার পেয়েছে যদি তুমি বলো, তাহলে নামটা খেয়াল রাখবে আর রহমান। তার কারণ আর রহমান আর গুলজার যুগ্মভাবে 2009 সালে বেস্ট অরিজিনাল সং ক্যাটাগরিতে মানে জয় হো গানটার জন্য পুরস্কার পেয়েছে। তাহলে প্রথম হচ্ছে 2009 প্রথমবারের জন্য আর রহমান, আবার একবার 2009 আবার যদি দেখি আমরা ইন্ডিভিজুয়ালিও আর রহমান পুরস্কারটা পায়। ওকে, তাহলে 2009 একটা পেলাম। আর কি না গুনিত মোঙ্গা প্রথমত দেখো 2019-এ একবার অ্যাওয়ার্ড, আরেকবার হচ্ছে আমার কি না 2023-এ। তাহলে এখানেও আমরা দেখতে পাবো 2023-তে একবার আর 2019-এ একবার। নাম কি? নাম হচ্ছে গুনিত মোঙ্গা। তাহলে এখান থেকে আমার মনে রাখতে হবে যে এমন 2 জন ভারতীয় এখনো পর্যন্ত 2টো করে অস্কার পেয়েছে। তাহলে একটা নাম হচ্ছে আমার আর রহমান, যিনি কিনা 2বার অস্কার পেয়েছেন বা 2টো অস্কার পেয়েছেন। একটা হচ্ছে আমার গুনিত মোঙ্গা, যে কিনা বলতে পারো 2টো অস্কার পেয়েছেন। ওভারঅল ইন্ডিয়ান বললে 9 জন ভারতীয় এই পুরস্কারটা পেয়েছে, আর টুয়াইস বললে আর রহমান আর গুনিত মোঙ্গা যারা 2বার পেয়েছে। হলো। এবার দেখো এখানে একটা জিনিস দেওয়া হয়েছে যে আমরা জানি যে আমাদের ভারতবর্ষে সর্বোচ্চ পুরস্কার নাগরিক সম্মান ভারত রত্ন, এটা আমাদের জানা, তাই না? কিন্তু এখানে যেটা দেওয়া হয়েছে যে কোন কোন দেশের হাইয়েস্ট অনার কোনটা, ইন্ডিভিজুয়ালি আমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে। সেক্ষেত্রে মনে রাখবো সৌদি আরবিয়ার হাইয়েস্ট অ্যাওয়ার্ডটার নাম অর্ডার অফ কিং আব্দুল্লাহ আজিজ আল সৌদ। আফগানিস্তানের হাইয়েস্ট অ্যাওয়ার্ডটার নাম স্টেট অর্ডার অফ গাজী আমির আমিনুল্লাহ খান। প্যালেস্টাইনের সর্বোচ্চ পুরস্কারটার নাম গ্র্যান্ড কলার অফ স্টেট অফ প্যালেস্টাইন। ইউনাইটেড আরব এমিরেটসের সর্বোচ্চ পুরস্কারটার নাম অর্ডার অফ জায়েদ। রাশিয়ার সর্বোচ্চ পুরস্কারটার নাম অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রিউ। নেক্সট মালদ্বীপের সর্বোচ্চ পুরস্কারটার নাম অর্ডার অফ ডিস্টিংগুইশ রুল অফ ইজুদ্দিন। বাহারিনের সর্বোচ্চ পুরস্কারটার নাম কিং হামেদ অর্ডার অফ দ্য রেনেসা। ইউনাইটেড স্টেটসের সর্বোচ্চ পুরস্কারটার নাম লিজিয়ন অফ অনার। ভুটানের রেসপেক্টে বলবো আমরা অর্ডার অফ দ্য ড্রাগন কিং। নেক্সট ফিজির রেসপেক্টে বলবো আমরা অর্ডার অফ ফিজি। পাপুয়া নিউগিনির সর্বোচ্চ পুরস্কারের নাম অর্ডার অফ লঘু। ইজিপ্টের পুরস্কারটার নাম অর্ডার অফ ইজিপ্ট। ফ্রান্সের ক্ষেত্রে মনে রাখবো আমরা লিজিয়ন অফ অনার, আর গ্রিসের ক্ষেত্রে মনে রাখবো আমরা অর্ডার অফ অনার। তাহলে এই সমস্ত দেশগুলোর হাইয়েস্ট অনার আমাদের একটু মনে রাখতে হবে সর্বোচ্চ পুরস্কার কোনটা। এখানে যে লাস্ট স্লাইডটা দেওয়া হচ্ছে প্রথম থেকে নিয়ে বা এই লাস্ট স্লাইডটা এই হাইয়েস্ট অনার অফ ডিফারেন্ট কান্ট্রি এই টপিকের আন্ডারে প্রথম থেকে নিয়ে এই লাস্ট স্লাইডটা যতগুলো পুরস্কার যতগুলো কান্ট্রি তোমরা দেখলে প্রত্যেকটা কান্ট্রি থেকে পুরস্কৃত হয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই স্লাইডটা পার্টিকুলারলি যেটা বলছিলাম 2023-এ এখনো পর্যন্ত মানে এই ভিডিওটা হওয়া পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত দেশে গেছেন সেই সমস্ত দেশে সর্বোচ্চ পুরস্কারে তাকে সম্মানিত করা হয়েছে। তার লিস্ট হচ্ছে এই 2023 রেসপেক্টে হচ্ছে এটা।
তো কোশ্চেনটা যদি ওই অ্যাঙ্গেলেও দেয় তুমি আনসার করতে পারবে, আবার কোনো দেশে সর্বোচ্চ পুরস্কার দিয়ে দিলেও তুমি আনসার করতে পারবে। তাহলে এই ছিল আজকের আমাদের ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টই আমাদের কাছে ইন্সপিরেশন। ব্যাকলগ ক্লাসগুলো ভালো করে দেখো, ভিডিওগুলো ভালো করে দেখো, প্রত্যেকটা টপিক কিন্তু WBCS ফিলিমস এবং WBCS মেনকে মাথায় রেখে করা হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।